Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প নীলুর দুঃখ, কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কাহিনী নীলুর দুঃখ। সকালবেলাতেই নীলুর ২০ চাক্কি ঝাঁক হয়ে গেল। মাসের ২১ তারিখ, ধারে কাছে কোনো পেমেন্টও নেই। বাবা ৩ দিনের জন্য মেয়ের বাড়িতে গেছেন বারুইপুর। মহা টিক্রমবাজ লোক। সাউথ শিয়ালদায় গাড়িতে তুলে দিয়ে নীলু যখন প্রণাম করলো, বাবা তখন মিটিমিটি করে হাসছেন। ৩ দিন মায়ের আওতার বাইরে থাকবেন বলে বুঝি এই প্রসন্নতা, এরকমই ভেবেছিল নীলু। কিন্তু গাড়ি ছাড়বার পর হঠাৎ নীলুর খেয়াল হলো ৩ দিনের বাজার খরচ রেখে গেছেন তো। সেই সন্দেহ কাল সারা বিকেল ধরেই খচখচ করছিল নীলুর মনে। আজ সকালেই মশারির মধ্যে আধখানা ঢুকে তাকে ঠেলে তুলল মা। বাজার যাবে না ও নীলু? তখনই বোঝা গেল যে বুড়ো চাক্কি রেখে যায়নি। কাল নাকি টাকা তুলতে রানাকে পাঠিয়েছিল, কিন্তু দস্তখত মেলেনি বলে উইথড্রয়াল ফর্ম ফেরত দিয়েছে পোস্ট অফিস। কিন্তু নীলু জানে পুরোটাই টিক্রমবাজি। বুড়ো আগে ছিল রেলের গার্ড, রিটায়ার করার পর একটা মুদির দোকান দিয়েছিল। অনভিজ্ঞ লোক, তারপর দোকান ভেঙে খেত, ফলে দোকান গেল উঠে। এখন ৩ রোজগারের ছেলে টাকা নিয়ে পোস্ট অফিসে রাখে আর প্রতি সপ্তাহে খরচ তোলে। প্রতিদিন বাজারের থলি 10 মেসে পেটের মতো ফুলে না থাকলে বুড়োর মন ভজে না। মাসের শেষ দিকে টাকা ফুরলেই টিকরমবাজি শুরু হয়। আরে প্রতি সপ্তাহে যে লোক টাকা তুলছে তার নাকি দস্তখত মেলে না। নীলু হাসে। সে কখনো বুড়োর ওপর রাগ করে না। বাবা তার দিকে আরে আরে চায় মাসের শেষ দিকটা, ঝাঁক দেওয়ার নানা চেষ্টা। নীলুর সঙ্গে বাবার একটা লুকোচুরির খেলা চলতে থাকে। বাঙালির খাওয়া, তার উপর পুঁটিয়ারির নাড়ু মামা, মামি, ছেলে, ছেলের বউ, 4টে বাইরের লোক নিমন্ত্রিত, ঘরের লোক 12 জন, নীলু নিজে, মা, 6টা ভাই, 2টো ধুমসি বোন, বিধবা মাখনি পিসি, বাবার জ্যাঠতুতো ভাই, আইবুড়ো নিবারণ কাকা। 20 চাক্কির নিচে বাজার কি নামে! রবিবার বাজার নামিয়ে রেখে নীলু একটু পাড়ায় বেরোয়। কদিন ধরে পোগো ঘুরছে পেছন পেছন। তার কোমরে নানা আকৃতির 7টা ছুরি। ছুরিগুলো তার মায়ের পুরনো শাড়ির পাড় ছিঁড়ে তাই দিয়ে জড়িয়ে সযত্নে শার্টের তলায় গুঁজে রাখে পোগো। পাড়ার লোক বলে পোগো নাকি দিনে 7টা মার্ডার করে। নিতান্ত এলেবেলে লোকও পোগোকে যেতে দেখলেই হেঁকে ডাক পারে, কি পোগো বাবু, আজ কটা মার্ডার হলো? পোগো হুম হাম করে চলে যায়। পরশুদিন পোগোর মেজ বৌদি জানলা দিয়ে নীলুকে ডেকে বলেছিল, কি গো নীলু, ওগো যে তোমায় মার্ডার করতে চায়, তার খবর রাখো। তাই বটে, কয়েকদিন যাবৎ অফিস যাওয়ার সময় লক্ষ্য করছি পোগো নিঃশব্দে আসছে পিছনে পিছনে, বাস স্টপ পর্যন্ত আসে। নীলু কখনো ফিরে তাকালে পোগো আবার ঊর্ধ্বমুখে আকাশ দেখে আর বিড়বিড় করে গাল দেয়। আজ 20 চাক্কি ঝাঁক হয়ে যাওয়ার নীলুর মেজাজও কিন্তু ভালো নেই। নবীনের মিষ্টির দোকানে সিঁড়িতে বসে নীলু দেখছে যে পোগো বসে আছে। নীলুকে দেখেই আকাশে তাকালো পোগো। না দেখার ভান করে কিছু দূর গিয়েই নীলু টের পেল যে পোগো পিছু নিয়েছে। নীলু ঘুরে দাঁড়ালো।
সঙ্গে সঙ্গে পোগো উল্টো পিঠে ঘুরে হাঁটতে লাগলো। এগিয়ে গিয়ে তার পাছায় ডান পায়ের একটা লাঠি কষালো নীলু। শালা বদের হাঁড়ি! কাই শব্দ করে ঘুরে দাঁড়ায় পোগো। জিভ আর প্যালেটের কোনো দোষ আছে পোগোর, এখনো জিভের আর ভাঙেনি। 36 বছরের শরীর, 3 বছর বয়সী মগজ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পোগো। গরম খেয়ে বলল, খুব ঠাব্বান। নীলু বলে টিকটি খুব ঠাটবান। ফের কষাবো আর একটা। পোগো থিতিয়ে যায়, শার্টের ভিতরে লুকোনো হাত ছুরি বের করবার প্রাক্কালের ভঙ্গিতে রেখে বলে, একদিন ফুটো ডালি থালা। নীলু আর একবার ডান পা তুলতেই পোগো পিছিয়ে যায়, বিড় করতে করতে কারখানার পাশের গলিতে ঢুকে পড়ে। সে কবে থেকে মার্ডারের স্বপ্ন দেখে পোগো। 7-8খানা ছুরি বিছানায় নিয়ে ঘুমোতে যায়, পাছে নিজের ছুরি ফুটে ও নিজেই মরে যায় সেই ভয়ে। ও ঘুমোলে ওর মা এসে হাতড়ে হাতড়ে ছুরিগুলো সরিয়ে নেয়। মার্ডারের বড় শখ পোগোর। সারাদিন সে লোককে কত মার্ডারের গল্প করে। কলকাতায় হাঙ্গামা লাগলে ছাদে উঠে 2 হাত তুলে লাফায়। মার্ডারের গল্প যখন শোনে তখন নিথর হয়ে যায়। নীলু গতবার গ্রীষ্মে দার্জিলিং বেড়াতে গিয়ে একটা ভোজালি কিনেছিল, তাই সেই শখের ভোজালিটা দিন 7 আগে একদিনের জন্য ধার নিয়েছিল পোগো। ফেরত দেওয়ার সময় চাপা গলায় বলেছিল, ভয় নেই, ভালো করে ধুয়ে দিয়েছে। কি ধুয়েছিস? নীলু জিজ্ঞেস করেছিল। অর্থপূর্ণ হেসে পোগো উত্তর দেয়নি। তোমরা বুঝে না কি ধুয়েছিলে? সেদিনও একটি লাথি কষিয়েছিল নীলু। শালা শয়তানি বুদ্ধি দেখো, ধুয়ে দিয়েছি। কি ধুয়ে দিয়েছিস আব্বে পোগোর বাচ্চা? সেই থেকেই বোধহয় নীলুকে মার্ডার করার জন্য ঘুরছে পোগো। তার লিস্টে নীলু ছাড়া আরো অনেকের নাম আছে যাদের সে মার্ডার করতে চায়। আজ সকালে ব্রিটিশকে খুঁজছে নীলু। কাল ব্রিটিশ জিতেছে 270 কি 80 টাকা, সেই নিয়ে খিচাং হয়ে গেল কাল। গলির মুখ আটকে খুদে প্যান্ডেল বেঁধে বাচ্চাদের ক্লাবের রজত জয়ন্তী হচ্ছিল কাল সন্ধ্যাবেলায়। পাড়ার মেয়ে বউ বাচ্চারা ভিড় করেছিল, খুব ভিড় হয়েছিল। সেই ফাংশন যখন জমজমাট, তখন বড় রাস্তায় ট্যাক্সি থামিয়ে ব্রিটিশ নামলো। টলতে টলতে ঢুকলো গলিতে। 2 বগলে বাংলার বোতল, সঙ্গে ছোটকুও রয়েছে। পাড়ায় পা দিয়ে ফাংশনের ভিড় দেখে নিজেকে জাহির করার জন্য 2 হাত ওপরে তুলে হাঁকার ছেড়েছিল ব্রিটিশ। ঈদ কা চাঁদ। বগল থেকে 2টো বোতল পড়ে গিয়ে ফট ফট ফটাস করে ভাঙলো। হুড় দৌড় লেগে গেল বাচ্চাদের ফাংশনে। 5 বছরের টুমিরানি তখন ডায়াসে দাঁড়িয়ে বলছে, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। এই বলে দুলতে দুলতে থেমে ভ্যাঁ করার জন্য যেই হাঁ করেছিল, অমনি এই সব ঘটনা। সেই সময় নীলু, যোগু, জাপান এসে দুটোকে ধরে নিয়ে গিয়েছিল হরতুনের চায়ের দোকানে। নীলু ব্রিটিশের মাথায় জল ঢালে আর জাপান পিছন থেকে হাঁটুর গুঁটো দিয়ে জিজ্ঞেস করছিল, কত জিতেছিস বল, কত জিতেছিস? প্রথমে ব্রিটিশ চেঁচিয়ে বলেছিল अबे 50 या 1000। জাপান আরও 2বার হাঁটু চালাতেই সেটা নেমে দাঁড়ালো 2000-এ। সেটাও কারোর বিশ্বাস হলো না। পাড়ার বুকি বিশুর কাছ থেকে সবাই জেনেছে যে ঈদ কা চাঁদ হচ্ছে হট ফেভারিট। আরও কয়েকবার ঝাঁকার খেয়ে সত্যি কথা বলল ব্রিটিশ। 300 रुपया মাইরি বলছি, বিশ্বাস করো। পকেট সার্চ করে 100-2 মতো পাওয়া গিয়েছিল। আজ সকালে তাই ব্রিটিশকে খুঁজছে নীলু। মাসের 21 তারিখ। ব্রিটিশের কাছে 30 টাকা পাওনা ছিল। গত শীতে দর্জির দোকান থেকে ব্রিটিশের টেরিকটনের প্যান্টটা ছাড়িয়ে দিয়েছিলাম, এতদিন চাইনি। গতকাল নিয়ে নিতে পারতাম, কিন্তু মাতালের কাছ থেকে নেওয়া উচিত হয়নি বলেই নিইনি আমি। আজ দেখা হলে চেয়ে নেব। চায়ের দোকানে ব্রিটিশকে পাওয়া গেল না। ভিআইপি রোডের মাঝখানে যে সবুজ ঘাসের চত্বরে বসে তারা আড্ডা মারে, সেখানেও নেই। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু, কোথাও নেই। কাল রাতে নীলু বেশিক্ষণ ছিল না হরতুনের দোকানে।
জাপান, যোগু ওরা ব্রিটিশকে ঘিরে বসেছিল। বহুকাল তারা এমন মানুষ দেখেনি যার পকেটে ফালতু 200 টাকা রয়েছে। জাপান মুখ চোখাচ্ছিল আর কি। কে জানে রাতে আবার ওরা ট্যাক্সি ধরে ধর্মতলার দিকে গিয়েছিল কিনা। গিয়ে থাকলে ওরা এখনো বিছানা নিয়ে আছে, দুপুর গড়িয়ে উঠবে। ব্রিটিশের বাড়িতে আজকাল আর যায় না নীলু। ব্রিটিশের মা আর দাদার সন্দেহ যে নীলুই নাকি নষ্ট করেছে ব্রিটিশকে। নইলে নীলু ব্রিটিশের বাড়িতে গিয়ে বিছানা থেকে টেনে তুলতো আর বলতো, এই শোন, না হকের পয়সা পেয়েছিস, হিস্সা চাই না, আমার হকেরটা দিয়ে দে। না, 200 টাকা, মাত্র 200 টাকারাই এ বাজারে কতক্ষণ? কাল যদি ওরা সেকেন্ড টাইম গিয়ে থাকে ধর্মতলায়, তবে ব্রিটিশের পকেটে এখন হপ্তার খরচও নেই। মোড়ে দাঁড়িয়ে নীলু ভাবে, 20 চাকরি যদি ঝাঁক হয়ে গেল, তবে কিভাবে বাড়ির লোকজনের উপর একটা মৃদু প্রতিশোধ নেওয়া যায়। অমনি শোভন আর তার বউ বল্লরীর কথা মনে পড়ে গেল নীলুর। শোভন কাজ করে কাস্টমসে। 3 বারে 3টি বিলিতি টেরিলিনের শার্ট তাকে দিয়েছে শোভন, আর দিয়েছে সস্তার একটা গ্রুয়েন ঘড়ি। তার ভদ্রলোক বন্ধুদের মধ্যে শোভন একজন, যাকে বাড়িতে ডাকা যায়। কতবার ভেবেছে নীলু, শোভন, বল্লরী আর ওদের দুটো কচি মেয়েকে এক দুপুরের জন্য বাড়িতে নিয়ে আসবো, খাইয়ে দেবো ভালো করে। আরে খেয়ালই থাকে না এসব কথা। মাত্র 3 স্টপ দূরে থাকে শোভন। মাত্র সকাল 9টা বাজে এখন। আজ ছুটির দিন, বল্লরী নিশ্চয়ই রান্না চাপিয়ে ফেলেনি। উনুনে আঁচ দিয়ে চা ফা লুচি ফুচি হয়তো এখন হচ্ছে। দুপুরে খাওয়ার কথা বলার পক্ষে খুব বেশি বোধহয় দেরি হয়নি। 36 নম্বর বাসটা থামতেই নীলু উঠে পড়ল। উঠেই বুঝতে পারলো বাসটা দখল করে আছে 10-12 জন ছেলে ছোকরা। পরনে শার্ট, পায়জামা কিংবা সরু প্যান্ট। বয়স 16-র এদিক ওদিক হবে। তাদের হাসির শব্দে থুতু ফেলার আগে গলা খাকরির মতো শোনাচ্ছে। লেডিস সিটে 2-3 জন মেয়ে ছেলে বাইরের দিকে মুখ ফিরিয়ে বসেছিল বটে। 2-4 জন ভদ্রলোকও ঘাড় শটান করে পাথরের মতো সামনের শূন্যতার দিকে চেয়ে আছে। ছোকরাদের নিজেদের মধ্যেই চেঁচামেচি চলছে, উল্টো পাল্টা কথা, গানের কলি। কন্ডাক্টর 2 জন দরজায় সিঁটিয়ে দাঁড়িয়ে আছে, ভাড়া চাইবার সাহসই নেই। তবু ছোকরাদের একজন দলের পরমেশ নামে আরেকজনকে ডেকে বলছে, পরমেশ, আমাদের ভাড়াটা দিলি না? কত করে? আমাদের হাফ টিকিট 5 পয়সা করে দিয়ে দে। এই যে কন্ডাক্টর দাদা, 5 পয়সার টিকিট আছে তো? 12খানা দিন। পিছনের কন্ডাক্টর রোগা, লম্বা, ফর্সা, না কামানো কয়েকদিনের দাড়ি থুতনিতে জমে আছে। এবড়ো খেবড়ো গজিয়েছে গোফও, তাতে তাকে বিষণ্ণ দেখাচ্ছে। সে তবু একটু হাসল ছোকরাদের কথায়, অসহায় হাসিটি। নীলু বসার জায়গা পায়নি। কন্ডাক্টরের পাশে দাঁড়িয়ে সে বাইরের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরের স্টপে বাস যেই এসে থামল, সেই ছেলে ছোকরারা হেঁকে বলল, বেঁধে লেডিস, বেঁধে। রুকে রুকে লেডিস, লুকিয়ে। নেমে গেল সবাই। বাসটাকে ফাঁকা নিস্তব্ধ মনে হলো এবার। সবাই শরীর স্লথ করে দিল। একজন চশমা চোখে যুবা কন্ডাক্টরের দিকে চেয়ে বলল, লাঠি দিয়ে নামিয়ে দিতে পারেন না এসব এলিমেন্টকে? কন্ডাক্টর ম্লান মুখে হাসলেন। শোভন বাথরুমে। বল্লরী এসে দরজা খুলে চোখ কপালে তুলল। ওমা, আপনার কথাই ভাবছিলাম সকালবেলা, অনেক দিন বাঁচবেন। আসুন আসুন। শোভনের বৈঠকখানাটি খুব ছিমছাম সাজানো। বেতের সোফা, কাচের বুককেস, গ্রুন্ডিগের রেডিওগ্রাম, কাঠের টবে মানি প্ল্যান্ট, দেওয়ালে বিদেশি 12 ছবিওয়ালা ক্যালেন্ডার, মেঝে কয়ের কার্পেট। মাঝখানে নিচু টেবিলের ওপর মাখনের মতো রঙের ঝকঝকে অ্যাস্ট্রের সৌন্দর্য দেখবার মতন। মেঝে ইংরেজি ছড়ার বই খুলে বসেছিল শোভনের 4 আর 3 বছর বয়সের মেয়ে মিলি আর জুলি। একটু ইংরেজি কায়দায় থাকতেই ভালোবাসে শোভন। মিলিকে কিন্ডারগার্টেনের বাস এসে নিয়ে যায় রোজ। সে ইংরেজি ছড়া মুখস্থ বলে।
নীলুকে দেখেই মিলিজুলি টপাটপ উঠে দৌড়ে এলো। মিলি বলল, তুমি বলেছিলে ভাত খেলে হাত এঁটো হয়, এঁটো কি? দুজনকে দু কোলে তুলে নিয়ে ভারী এক রকমের সুখ বোধ হলো নীলুর। ওদের গায়ে যেন শৈশবের আশ্চর্য সুগন্ধ। মিলি জুলি তার চুল, জামার কলার লন্ড ভন্ড করতে থাকে। তাদের শরীরের ফাঁক দিয়ে মুখ বের করে নীলু বল্লরীকে বলে, কি গো, তোমার হাঁড়ি চড়ে গেছে নাকি উনুনে? এইবার চড়বে, বাজার এলো তো এই মাত্র। হাঁড়ি ক্যান্সেল করো আজ। বাপ গেছে বারুইপুরে, সকালে 20টা কি ঝাঁক হয়ে গেল, সেটা পুষিয়ে নিতে হবে তো। তোমার এই দুটো পুটলি নিয়ে দুপুরের আগেই চলে যাও আমার গাড্ডায়। ঘুমেলিও সবাই। কি যে সব অসভ্য কথা শিখেছেন না বাজে লোকদের কাছ থেকে থেকে। নেমন্তন্নের এই ভাষা। বাথরুম থেকে শোভন চেঁচিয়ে বলে, চলে যাস না নীলু, কথা আছে। যেও কিন্তু, নইলে আমার প্রেস্টিজ থাকবে না। বাহ, আমার যে ডালে চল চড়ানো হয়ে গেছে। এত বেলায় কি কেউ নেমন্তন্ন করে? নীলু সেসব কথায় কান দেয় না, মিলি জুলির সাথে কথা বলতে শুরু করে। শোভন সকালেই দাড়ি কামিয়েছে, নীল গাল, মেদ বহুল শরীরে এঁটে বসেছে ফিনফিনে গেঞ্জি, পরনে পাট ভাঙা পায়জামা। গত বছর যৌথ পরিবার থেকে আলাদা হয়ে এলো শোভন। বাসা খুঁজে দিয়েছিল নীলুই 4 দিনের নোটিশে। এখন সুখে আছে শোভন। যৌথ পরিবারে থাকার সময় বোধহয় এত নিশ্চিন্ত আর তৃপ্ত আর সুখী দেখাতো না শোভনকে। পাছে হিংসা হয় সেই ভয়ে চোখ সরিয়ে নিল নীলু। নেমন্তন্নের ব্যাপার শুনে শোভন হাসে। আমিও যাব করছিলাম তোর কাছে, এরই মধ্যে চলে যেতাম, ভালোই হলো। 1 কাপ চা আর প্লেটে বিস্কুট সাজিয়ে ঘরে আসে বল্লরী। শোভন হতাশ গলায় বলে, বা মোটে 1 কাপ করলে, ছুটির দিনে এ সময়ে আমারও তো 1 কাপ পাও না। বল্লরী গম্ভীরভাবে বলে, বাথরুমে যাওয়ার আগেই তো 1 কাপ খেয়েছো, আবার কি? মিষ্টি ঝগড়া করে ওরা দুজনে। মিলিজুলির গায়ের অদ্ভুত সুগন্ধে ডুবে থেকে শোভন আর বল্লরীর আদর করা গলার স্বর শুনে নীলু সম্মোহিত হয়ে যেতে থাকে। তারপরে হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বলে, এই চলি রে, তোরা ঠিক সময় চলে যাস। শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা আছে। বল্লরী নীলুকে থামায়। কি কথা? বলেছিলাম না আজ সকালেই ভেবেছি আপনার কথা। তার মানে নালিশ আছে একটা। কারা যেন আমাদের বাড়ির দেয়ালে রাজনীতির কথা লিখে যায়। তারা কারা বলুন তো? আপনাদের তো এলাকা বটে এটা, আপনার জানার কথা। কি লিখেছে? সে অনেক কথা। ঢোকার সময় দেখেননি? বর্ষার পরেই নিজেদের খরচে বাইরেটা রং করলো। দেখুন গিয়ে, কালো রং দিয়ে ছবি এঁকে লিখে কি করে গেছে শ্রী। তাছাড়া রাত ভোর লেখে। গোলমালে আমরা কাল রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি। নীলু উদাসভাবে বলে, বারণ করে দিলেই তো পারো। কে বারণ করবে? আপনার বন্ধু ঘুমোতে না পেরে উঠে ইংরেজিতে আপন মনে গালাগাল দিতে লাগলো। ভ্যাগাবান্ডস, মিসফিটস, প্যারাসাইটস, আরও কত কি। সাহস নেই তো যে উঠে ছেলেগুলোকে ধমকাবে। তুমি ধমকালে না কেন? ধমকাই নাই নাকি? শেষমেশ আমিই তো উঠলাম, জানলা দিয়ে গলা বাড়িয়ে বললাম, ভাই আমরা কি রাতে একটু ঘুমোবো না? আপনার বন্ধু তো আমার কাণ্ড দেখেই অস্থির। পিছন থেকে আঁচল টেনে ফিসফিস করে বলছে, চলে এসো, ওরা ভীষণ ইতর, যা তা বলে দেবে। কিন্তু ছেলেগুলো খারাপ না, বেশ ভদ্রলোকের মতনই তো চেহারা। হাতে কিছু চটি চটি বই, প্যাম্পলেট। আমাদেরকে হাত জোর করে বলল, বৌদি, আমাদেরও তো ঘুম নেই, এখন তো ঘুমের সময় না এদেশে। বললুম আমার দেওয়ালটা এমন নোংরা হয়ে গেল যে। একটা ছেলে বলল, কে বললো নোংরা? বরং আপনার দেওয়ালটা অনেক ইম্পর্টেন্ট হলো আগের চেয়ে। লোক এখানে দাঁড়াবে, দেখবে, জ্ঞান লাভ করবে। আমি বুঝলুম খামোকা কথা বলে লাভ নেই। জানলা বন্ধ করতে যাচ্ছি, অমনি একটা মিষ্টি চেহারা ছেলে এগিয়ে এসে বলল, ও বৌদি, বৌদি আমাদের একটু চা খাওয়াবেন? আমরা 6 জন আছি। খাওয়ালে নাকি? খাওয়াবো না কেন? সে কি? আর বলিস না, ভীষণ ডেয়ারিং এই মহিলাটি, একদিন বিপদে পড়বে। আহা, ভয়ের কি?
এইটুকু সব ছেলে, আমার ভাই বাবলুর বয়সী, মিষ্টি কথাবার্তা। তাছাড়া এই শরতের হিমের সারা রাত জেগে বাইরে থাকছে, ওদের জন্য না হয় একটু কষ্ট করলামই। শোভন হাসে, হাত তুলে বল্লরীকে থামিয়ে বলে, তার মানে তুমিও ওদের দলে? আহা, আমি কি জানি ওরা কোন দলের? আজকাল হাজারো দল দেয়ালে লেখে, আমি কি করে বুঝবো? তুমি ঠিকই বুঝেছো। তোমার ভাই বাবলু কোন দলের তা কি আমি জানি না? সেদিন খবরের কাগজে বাবলুর কলেজের ইলেকশনের রেজাল্ট তোমাকে দেখালুম না? তুমি ভাইয়ের দলের সিম্প্যাথাইজার। অসহায়ভাবে বল্লরী নীলুর দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না, বিশ্বাস করুন, আমি দেখিও নি ওরা কি লিখেছে। কিন্তু চা তো খাইয়েছো? হ্যাঁ, সে তো 5 মিনিটের ব্যাপার। গ্যাস জেলে 6 পেয়ালা চা করতে কতক্ষণ লাগে বলুন তো? ওরা কি খুশি হলো, বলল বৌদি, দরকার পড়লে আমাদের ডাকবেন। যাওয়ার সময় পেয়ালাগুলো আবার জল দিয়ে ধুয়ে দিয়ে গেল। ওরা ভালো না বলুন তো? নীলু শান্তভাবে একটু মুচকি হাসে। কিন্তু তোমার নালিশ ছিল বলছিলে যে? এ তো নালিশ নয়, প্রশংসা। না, নালিশই তো। কারণ আজ সকালে হঠাৎ গোটা 2 বড় বড় ছেলে এসে হাজির, বলল, আপনাদের দেয়ালে ওসব লেখা কেন? আপনারা কেন এসব অ্যালাউ করেন? আপনার বন্ধু ঘটনাটা বুঝিয়ে বলতে ওরা থমথমে মুখ করে চলে গেল। আপনি ওই 6 জনকে যদি চিনতে পারেন তবে বলবেন ওরা যেন আর আমাদের দেয়ালে না লেখে। লিখলে আমাদের বড় বিপদে পড়ে যায়। 2 দলের মাঝখানে থাকতে ভয় করে আমাদের। বলবেন যদি চিনতে পারেন। শোভন মাথা নেড়ে বলে, তার চেয়ে নীলু, তুই আমার জন্য আরেকটা বাসা দেখ। এই দেওয়ালের লেখা নিয়ে ব্যাপার কদ্দূর গড়ায় কে জানে। এরপর বোমা কিংবা পেটো ছুঁড়ে দিয়ে যাবে জানলা দিয়ে, রাস্তায় পেলে আলু টপকাবে। তার ওপর বল্লরী ওদের চা খাইয়েছে। যদি সে ঘটনার সাক্ষী সাবুত কেউ থেকে থাকে তবে এখানে থাকাটা বেশ রিস্কি এখন। বল্লরী নীলুর দিকে চেয়ে বলল, বুঝলেন তো, আমাদের কোনো দলের উপর কোনো রাগ নেই। রাত জাগা 6টা ছেলেকে চা খাইয়েছি, সে তো আর দল বুঝে নয়। অন্য দল হলেও আমি খাওয়াতুম। বেরিয়ে আসার সময় দেওয়ালের লেখাটা নীলু এক পলক দেখল। তেমন কিছু দেখার নেই। সারা কলকাতার দেওয়াল জুড়ে জুড়িয়ে আছে বিপ্লবের ডাক, নিঃশব্দে। কয়েকদিন আগে এক সকালবেলায় হরলালের জ্যাঠামশাইকে নীলু দেখেছিল প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন দেওয়ালের সামনে। পড়লেন লেখাটা। নীলুকে দেখে ডাক দিলেন তিনি, বললেন, এইসব লেখা দেখেছ নীলু? কি রকম স্বার্থপরতার কথা! আমাদের ছেলেবেলায় মানুষকে স্বার্থ ত্যাগের কথাই শেখানো হতো, আর এখন এরা শেখাচ্ছে স্বার্থ সচেতন হতে, হিংস্র হতে। দেখেছ কিরকম উল্টো শিক্ষা! নীলু হাসল। তাতে উনি গম্ভীর হয়ে আবার বললেন, হেসো না একদম। রামকৃষ্ণদেব যে কামিনী কাঞ্চন সম্বন্ধে সাবধান হতে বলেছিলেন, তার মানে বোঝো? না। আমি এতদিনে সেটা বুঝেছি। রামকৃষ্ণদেব আমাদের 2টো অশুভ শক্তি সম্বন্ধে সচেতন হতে বলেছিলেন। একটা হচ্ছে ফ্রয়েডের প্রতীক কামিনী, অপরটা মার্কসের কাঞ্চন। ও 2 তত্ত্ব পৃথিবীকে ব্যভিচার আর স্বার্থপরতার দিকে নিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয়? নীলু ভীষণ হেসে ফেলেছিল। হরলালের জ্যাঠামশাই রেগে গিয়ে দেওয়ালে লাঠি ঠুকে বললেন, তবে এর মানে কি? হ্যাঁ, পড়ে দেখো এসব ভীষণ স্বার্থপরতার কথা কি না। তারপর থেকে যতবার সেই কথা মনে পড়েছে ততবার নীলু হেসেছে, একা একাই হেসেছে। বেলা বেড়ে গেছে। বাসায় খবর দেওয়া নেই যে শোভনরা খাবে। খবরটা দেওয়া দরকার। ফুলবাগানের মোড় থেকে নীলু একটা শর্টকাট ধরল। বড় রাস্তায় যেখানে গলির মুখ এসে মিশেছে সেখানেই দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সাধন, নীলুর চতুর্থ ভাই। কলেজের শেষ ইয়ারে পড়ে। পথ চলতি অচেনা মানুষের মতো দুজনে দুজনকে চেয়ে দেখল, একটু চোখ সরিয়ে নিল। তাদের দেখে কেউ বুঝবে না যে তারা এক মায়ের পেটে জন্মেছে।
একই ছাদের নিচে একই বিছানায় শোয়। নীলু শুধু জানে সাধন তার ভাই। সাধনের আর কিছুই জানে না সে। কোন দল করছে সাধন, কোন পথে যাচ্ছে, কেমন তার চরিত্র, কিছুই জানা নেই নীলুর। কেবল মাঝে মাঝে ভোরবেলা উঠে সে দেখে সাধনের আঙুলে, হাতে কিংবা জামায় আলকাতরার দাগ। তখন মনে পড়ে গভীর রাতে সাধন ঘুমোতে এসেছিল না। এখন কেন জানি না সাধনের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল নীলুর। সাধন, তুই কেমন আছিস? তো জামা প্যান্ট নিয়েছিস তুই? অনার্স ছাড়িসনি তো? এরকম কত জিজ্ঞাসা করার আছে। একটু এগিয়ে গিয়েছিল নীলু। ফিরে আসবে কিনা ভেবে ইতস্তত করছিল। মুখ ফিরিয়ে দেখল সাধন তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টে। হয়তো জিজ্ঞেস করতে চায়, দাদা ভালো আছিস তো? বড্ড রোগা হয়ে গেছিস, তোর ঘাড়ের নলি দেখা যাচ্ছে রে। কুসুম দিদির সঙ্গে তোর বিয়ে হলো না শেষ পর্যন্ত, না? ওরা বড় লোক, তাই তুই আলাদা বাসা করতে রাজি হলি না, তাই না হোক কুসুম দিদির সঙ্গে তোর বিয়ে। কিন্তু আমরা তো জানি, ভাইরা তো জানি তোর মন কত বড়। বাবার পর তুই কেমন আগলে আছিস আমাদের। আরে দাদা, রোদে ঘুরিস না, বাড়ি যা, আমার জন্য ভাবিস না। আমি রাত চড়া, কিন্তু নষ্ট হচ্ছি না রে, ভয় নেই। কয়েক পলক নির্জন গলিপথে তারা দুজনে দুজনের দিকে চেয়ে এরকম নিঃশব্দে কথা বলল। তারপর সামান্য লজ্জা পেয়ে নীলু বাড়ির দিকে হেঁটে যেতে লাগলো। দুপুরে বাড়িতে কাণ্ড হয়ে গেল খুব। নাড়ু মামিয়ে কলকল করে কথা বলে, সেই সঙ্গে মা আর ছোট বোনটা শোভনের 2 মেয়ে কাণ্ড করলো আরও বেশি। বাইরের ঘরে শোভন আর নীলু শুয়েছিল, ঘুমোতে পারল না। সাধন ছাড়া ভাইয়েরা যে যার আগে খেয়ে বন্ধুবান্ধবদের বাড়িতে কি আস্তানায় কেটে পড়েছিল। তবু যজ্ঞী বাড়ির ভিড়ের মতোই হয়ে রইল আমাদের এই রোববারের দুপুর। সবার শেষে খেতে এলো সাধন। মিষ্টি মুখের ডোলটুকু আর গায়ের ফর্সা রং রোদে পুড়ে তেতে কেমন যেন টেনে গেছে। মেঝেতে ছক পেতে বাইরের ঘরে লুডো খেলছিল বল্লরী, মামি আর নীলুর 2 বোন। সাধন ঘরে ঢুকতেই নীলু বল্লরীর মুখখানা লক্ষ্য করল। যা ভেবেছিল তা হলো না। বল্লরী চিনতেও পারল না সাধনকে। মুখ তুলে দেখল একটু, তারপর চালুনির ভিতর ছক্কাটাকে খটাখট খটাখট করে দান পেরে ফেলল। সাধনও চিনল না। নীলু একটু হতাশ হলো। হয়তো রাতের সেই ছেলেটা সত্যিই সাধন ছিল না, নয়তো এখনকার মানুষ পরস্পরের মুখ বড় তাড়াতাড়ি ভুলে যায়। নীলু গলা উঁচু করে বলল, বল্লরী, তোমার মেয়ে দুটো বড় কাণ্ড করছে, ওদের নিয়ে যাও। আরে একটু রাখুন না বাবা, আমি প্রায় ঘরে পৌঁছেই গেছি। রাত্রির শোতে শোভন আর বল্লরী জোর করে টেনে নিয়ে গেল নীলুকে। অনেক দামি টিকিটে বাজে একটা বাংলা ছবি দেখলো তারা। তারপর ট্যাক্সিতে ফিরল। জ্যোৎস্না ফুটেছে খুব। ফুলবাগানের মোড়ে ট্যাক্সি ছেড়ে জ্যোৎস্নায় ধীরে ধীরে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল নীলু। রাস্তা একদম ফাঁকা। দুধের মতো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চরাচর। দেওয়ালে দেওয়ালে বিপ্লবের ডাক। নিরপেক্ষ মানুষেরা তারই আড়ালে শুয়ে আছে। পাড়া আজ নিস্তব্ধ। তার মানে নীলুর ছোট লোক বন্ধুরা কেউ আজ মেজাজে নেই। হয়তো ব্রিটিশ আজ মাল খায়নি, যোগু আর জাপান বোধহয় ঘুমোতে গেছে। ভাবতে বেশ ভালোই লাগছে। শোভন আর বল্লরীর ভালোবাসার বিয়ে। বড় সংসার ছেড়ে এসে সুখে আছে ওরা। কুসুমের বাবা শেষ পর্যন্ত মত করলেন না। এই বিশাল পরিবারে তার আদরের মেয়ে এসে অথই জলে পড়বে। বাসা ছেড়ে যেতে পারলাম না। যেতে কষ্ট হয়েছিল, কষ্ট হয়েছিল কুসুমের জন্য। কোনটা ভালো হতো তা সে বুঝলই না। একা থাকলে ঘুরে ফিরে সেই কুসুমের কথাই বড় মনে পড়ে। বাবা ফিরবে পরশু।
আরো 2 দিন আমার কিছু চাকরি ঝাঁক যাবে। হাসি মুখেই মেনে নেবে নীলু এই সব কিছু, নয়তো রাগই করবে, কিন্তু ঝাঁপ তো হবেই। বাবা ফিরে নীলুর দিকে আড়ে আড়ে অপরাধীর মতো তাকাবে আর মিটি মিটি হাসবে। খেলটুকু ভালোই লাগবে নীলুর। এই সংসারের জন্য প্রেমিকাকে ত্যাগ করেছি, কুসুমকে। এই চিন্তায় তো আমি নিজেকে মাঝে মধ্যে মহৎ ভাবি। একা থাকলে অনেক চিন্তার টুকরো ঝরে পড়ে খড়কুটোর মতো মাথার ভিতরে, চক্কর খায়। বাড়ির ছায়া থেকে পগু হঠাৎ নীলুর পিছু নেয় নিঃশব্দে। মনে মনে হাসে নীলু, তারপর ফিরে বলে, ওগো কি চাস? পগু দূর থেকে বলে, ঠেলা টেকো মার্ডার করব। ক্লান্ত গলায় নীলু বলে, আয় আয় করে যা মার্ডার। পগু চুপ থাকে একটু, সতর্ক গলায় বলে, মারবি নাকি বল? বড় কষ্ট হয় নীলুর। ধীরে ধীরে পগুর দিকে এগিয়ে গিয়ে বলে, মারবো না মারবো না, আয়। পগু খুশি হয়ে এগিয়ে আসে। নিশুত রাতে এক ঘুমন্ত বাড়ির সিঁড়িতে নীলু বসে, পাশে বসে পাগলা পগু। যা নীলু কখনো কাউকে বলতে পারেনি, সেই হৃদয়ের দুঃখের গল্প, কুসুমের গল্প অনর্গল বলে যায় পগুর কাছে। আর পগু নিবিষ্ট মনে বুঝবার চেষ্টা করে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প নীলুর দুঃখ। অংশগ্রহণে নীলু এবং অন্যান্য পুরুষ কণ্ঠে সুমন, পগু এবং অন্যান্য পুরুষ কণ্ঠে সুরেশ, জ্যাঠামশাই এবং সাধন ও অন্যান্য পুরুষ কণ্ঠে জগন্নাথ, শোভন এবং অন্যান্য পুরুষ কণ্ঠে অশোক, বল্লরী মা এবং অন্যান্য মহিলা কণ্ঠে অদিতি, বাচ্চাটির কণ্ঠে অহন, জাপান যোগু এবং অন্যান্য বাসের ছেলেদের কণ্ঠে সুরেশ, অশোক, জগন্নাথ এবং সুমন, পগুর কণ্ঠে সুরেশ। গল্প বিবরণে পরিচালনা ও সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।